নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো দিলীপ ঘোষকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন, কেন পরামর্শ দিলেন কীর্তি আজাদ। এখনও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বুধবার থেকে নিজের কেন্দ্রের ভোট প্রচারে নামবেন টিএমসির সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুকথা, দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল। সনাতনীদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি, মৃত যুবকের বাড়ির সামনে অনশনে হিন্দু মহাসভা। জল্পনা সত্যি, দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে রায়গঞ্জের বিজেপি প্রার্থী তরুণ কার্তিক পাল। প্রার্থী না থাকলেও আছে যৌথ লড়াইয়ের বার্তা বিমান সেলিনদের। লোকসভা ভোটে টিকিট না পেয়ে অভিমানী রুদ্রনীল, তবে বিজেপিতেই থাকবেন জানালেন অভিনেতা। আসছে বিস্তারিত খবরে। দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন, হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করানো প্রয়োজন। সমাজে তাদের থাকা কোনো অধিকার নেই। মঙ্গলবার বর্ধমানে এই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। এই আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। এদিন তিনি সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তি করেছেন বলে অভিযোগ। তাতে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার তার চরম নিন্দা করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। বর্তমানে কীর্তি আজাদ বলেন, দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্বের মানসিকতা ক্রমশ নিম্নগামী হচ্ছে। তারা প্রতিদিনই নারী শক্তির অপমান করছে। দিলীপ ঘোষ আগেই দুর্গা মায়ের অপমান করছেন, আবার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করলেন। আসলে ভারতীয় জনতা পার্টির নেতাদের আচরণ জমিদারদের মতো, তারা ছাড়া যেন আর কেউ নেই। কোনো দিনই নারী জাতির প্রতি তাদের সম্মান নেই, তাই মুখে যা আসে তাই বলে ফেলেন। তারা মাতৃশক্তিকে সম্মান জানাতে পারেন না। তাদের মানসিকতার পরিবর্তন জরুরি। এবার মেদিনীপুরের চেনা জমিতে আর ভোট যুদ্ধে নেই দিলীপ ঘোষ। দলের নির্দেশে তাকে লড়তে হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে। দলের দিন থেকেই প্রচারে ঝাঁপিয়েছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বেঞ্চের মন্তব্যের মাধ্যমে বারে খবরে আসেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বর্ধমানের মাটিতে পা দিয়েই তিনি বলেন, আমি বোলার নয়, বল দেখি। প্রথম বলেই তো ছক্কা হাঁকালাম। বর্ধমান দুর্গাপুরও তাঁর চেনা মাঠ বলে দাবি করেছিলেন দিলীপ ঘোষ। অনেক চিৎকার করেও এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারেনি রাম বাম কেউই। কিন্তু তাতে আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন তৃণমূল প্রার্থী। 1 জুন ভোট অভিষেকের লোকসভা কেন্দ্রে। তবে বুধবার থেকেই ডায়মন্ড হারবারের প্রচার শুরু করেছেন অভিষেক। লোকসভা ভোটে 3 ঘটনার আগে থেকেই বঙ্গ রাজনীতি ডায়মন্ড হারবার কেন্দ্র আলোচনার শীর্ষে উঠে এসেছিল। তৃণমূল বিরোধী সব রাজনৈতিক নেতৃত্বই সেখানে লড়তে চেয়ে হুঙ্কার দিয়েছিলেন। কিন্তু শাসক দলের প্রার্থী তালিকা ঘোষণার 16 দিন পরেও কোনো দলই ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী ঠিক করে উঠতে পারেনি। বিজেপি এখনও এই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি, আর কংগ্রেস, সিপিএম, আইএসএফ হুঙ্কার ছাড়লেও সাহস দেখায়নি। রাজনৈতিক মহলের মতে ডায়মন্ড হারবারকে মডেল করে তুলেছেন সাংসদ অভিষেক। যে পরিমাণ কাজ তিনি করেছেন তাতে খড়কুটোর মতো উড়ে যাবেন যে কেউ। সুতরাং মুখে বলেও হার নিশ্চিত জেনে ময়দানে নামতে চাইছে না কেউই। বুধবার থেকে ডায়মন্ড হারবারের নির্বাচনের প্রস্তুতি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রচার শুরু করার আগে 7টি বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে ভোট প্রস্তুতি বৈঠকও করবেন তিনি। 27, 28 এবং 29 মার্চ আমতলার 7 বিধানসভার নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন তৃণমূলের সাংসদ। ভোটের রূপরেখাকে এই বৈঠক তৈরি হবে। 2 এপ্রিল কোচবিহারে যাবেন অভিষেক, সেখান থেকে 3 এপ্রিল বীরভূমে যাওয়ার কথা। সুতরাং ঠাসা কর্মসূচি নিয়ে গোটা এপ্রিল মাস বাংলার নানা প্রান্ত চষে বেড়াবেন অভিষেক। সারা বাংলা অপেক্ষা করছে তার বক্তব্য শোনার জন্য। দুর্গাপুর বর্ধমান কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করল তৃণমূল। শাসক দলের অভিযোগ, বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ তুলে কথা বলেছেন। তিনি মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন। চিঠিতে তৃণমূলের বক্তব্য, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে ভোটের প্রচারের সময় ব্যক্তিগত আক্রমণ থেকে সব রাজনৈতিক নেতা নেত্রীকে বিরত থাকতে বলেছে। তারপরেও কি করে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নামে এই ধরনের কুকথা বলতে পারেন তা বোঝা যাচ্ছে না। নির্বাচন কমিশন পূর্ব বর্ধমানের জেলাশাসকের কাছে দিলীপের মন্তব্য সম্পর্কে রিপোর্ট তলব করেছে। এদিকে দিলীপের কুকথা নিয়ে তৃণমূল রীতিমতো আক্রমণাত্মক প্রচারে নেমে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দলের বিভিন্ন স্তরের নেত্রীরা দিলীপের বিরুদ্ধে সরব হয়েছেন। সাংসদ সুস্মিতা দেব থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার পর্যন্ত তাবর নেত্রী সোশ্যাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কড়া কথা শুনিয়েছেন। রাজ্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি নেতার উদ্দেশ্যে বলেন, আপনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তখনও এই ধরনের কুকথা বলতেন। ভারতবর্ষের মধ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে কুরুচিকর কথা বলতে আপনার এতটুকু বাঁধল না? আর এর জবাব মানুষ দেবে। আপনি এই ধরনের কথা বলা থেকে বিরত না হলে পরিণতি খারাপ হবে, মানুষ ব্যবস্থা নেবে। সনাতন ধর্মাবলম্বীদের নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে, এই দাবিতে নেতাজি নগরের মৃত যুবকের বাড়ির সামনে দিনভর অনশনে নামল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। শনিবার দিনভর নেতাজি নগরে এই অনশনের নেতৃত্বে রয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। সেই আইনে আগুন যা আমাদের নাগরিকত্ব কেড়ে নেয়। এদিনের অনশনে হাজির সংগঠনের সম্পাদক শ্রাবণী মুখোপাধ্যায়, ডক্টর কিংসু গোস্বামী, শম্পা ঘোষ, জিতেন গোস্বামী, রক্তিম চক্রবর্তী সহ আরও অনেকে।
দিন দুই আগে বৃহস্পতিবার নেতাজি নগরের বাসিন্দা যুবক দেবাশিস সেনগুপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার মামাবাড়ি সুভাষ গ্রাম থেকে। পরিবারের সদস্যদের দাবি, সিএএ আতঙ্কে ভুগছিলেন 75-এর দেবাশিস। নথিপত্র নিয়ে চিন্তিত ছিলেন আর সেই হতাশা থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনীতি শুরু হয়েছে। তবে এই ঘটনা কি ইস্যু করে সিএএ এনআরসির বিরোধিতায় নেমেছে হিন্দু মহাসভা। এ নিয়ে অনশন মঞ্চ থেকে সংগঠনের রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সব রাজনৈতিক দল রাজনীতি করলেও অখিল ভারত হিন্দু মহাসভার অবস্থান সবচেয়ে নৈতিক ও বিজ্ঞানসম্মত। তিনি বলেন, সমস্ত মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ ধরে এই ভারতের মাটিতে বসবাস করেন এবং বসুবৈধ কুটুম্বকম অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের সনাতনী আদর্শকে মনে প্রাণে বিশ্বাস করেন। তাদের স্থান হিন্দু মহাসভার হৃদয়ে। তাদের দেশ ছাড়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যারা এই দেশটাকে ধর্মপ্রচারের ক্ষেত্র বানিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ধর্মীয় জেহাদ বা মৌলবাদকে প্রশ্রয় দেবে, তাদের জন্য ভারতের মাটি নয়। তাদের অবশ্যই এনআরসির লাইনে দাঁড়িয়ে নিজেদের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। তবে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন সহ সমস্ত সনাতনী যারা দেশভাগের বলি হয়েছেন, তাদের এনআরসির লাইনে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা আসলে রাষ্ট্রের আত্মাকে বিনষ্ট করার মতো অপরাধ। এই প্রসঙ্গে চন্দ্রচূড় গোস্বামী জানান, এবছর হিন্দু মহাসভা রবি হাসপাতাল মোড়ের বিখ্যাত দুর্গাপূজার থিমও ছিল মতুয়া সহ সমস্ত সনাতনীদের নিঃশর্ত নাগরিকত্বের দাবি। বাংলার 42 আসনে প্রার্থী দিতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকায় 19 জনের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তাতে রয়েছে রায়গঞ্জ কেন্দ্র। অনেক টানাপোড়েন আলোচনা শেষে কেন্দ্র থেকে বিজেপির টিকিট দেওয়া হয়েছে তরুণ নেতা কার্তিক পালকে। তার আরেকটি পরিচয়, তিনি দল বদলুও। জেলা স্তরে যদিও জল্পনা ছিলই তাকে নিয়ে, কিন্তু দুই বাঘা প্রার্থীকে টেক্কা দিয়ে লোকসভা ভোটের দিল্লির লড়াইয়ে যে তরুণ নেতা এগিয়ে যাবেন তা বোধহয় তিনি নিজেও ভাবেননি। তবে নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন কার্তিক। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্তিক পাল। তিনি তৃণমূলের হয়ে প্রাক্তন পুর চেয়ারম্যান ছিলেন। 21-এর ভোটের পর ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুল হাতে তুলে নেন। বর্তমানে বিজেপির জেলা সাধারণ সম্পাদক পদের দায়িত্ব সামলাচ্ছেন। কালিয়াগঞ্জ পুর বোর্ডের 5 বারের চেয়ারম্যান প্রয়াত কংগ্রেস অরুণ দে সরকারের এক আত্মীয়াকে বিয়ে করার সূত্রে একসময় কংগ্রেসের পুর বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন। পর তৃণমূলে যোগ দিয়ে কালীগঞ্জ পুরসভার চেয়ারম্যান হয়ে শহরের একগুচ্ছ উন্নয়নের কৃতিত্ব অর্জন করেন কার্তিক চন্দ্র পাল। তবে 2020 ডিসেম্বরে বিজেপিতে যোগ দিয়ে বিধানসভার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হন। 24 লোকসভা ভোটে রায়গঞ্জের প্রার্থী হিসেবে যে 3 জনের নাম ভাসছিল, তার মধ্যে অন্যতম এই কার্তিক চন্দ্র পাল। এছাড়া ছিল বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী ও ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের। যদিও প্রথম দিকে কার্তিক চন্দ্র পাল নিজে প্রার্থী হওয়ার জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছিলেন, রবিবার তাতে পাকাপাকি শিলমোহর পড়ার পর অবশ্যই তার প্রতিক্রিয়া মেলেনি। এই কেন্দ্রে কার্তিকের প্রতিপক্ষ বিজেপি থেকে তৃণমূলে আসা কৃষ্ণ কল্যাণী। ফলে এই কেন্দ্রের জমজমাট লড়াই তার নিশ্চিত। আসন সমঝোতা এখনো সম্পূর্ণ হয়নি। কয়েকটি আসন ঘিরে বাম ও কংগ্রেসের আলোচনা জারি রয়েছে। তবে তার মধ্যেই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট করে দিলেন, যেখানে নিজেদের প্রার্থী নেই সেখানে কংগ্রেসের জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন বাম কর্মী সমর্থকেরা। মালদহে গিয়ে বিমানবাবু এই বার্তা দেওয়ার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ও ডুমকলে সিপিএমের প্রার্থী তথা দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের হয়ে পতাকা নিয়ে প্রচারে সামিল হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। তবে রাজ্যের সর্বত্র এখনো কংগ্রেসকে দেখা যাচ্ছে না বাম বা সিপিএম এর পাশে। নানা মত অঙ্ক নিয়ে চর্চায় ব্যস্ত কংগ্রেস নেতাকর্মীদের একাংশ। মালদহ জেলায় উত্তর ও দক্ষিণ দুটি লোকসভা আসনই এবার কংগ্রেসকে ছেড়ে দিয়েছে সিপিএম। সেই জেলার কর্মী সভা করতে গিয়ে বিমানবাবু বলেছেন, মালদায় প্রার্থী আমাদের নেই, কিন্তু আবার প্রার্থী আছে, এই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি নামক অশুভ শক্তি, তার সঙ্গে তৃণমূল কংগ্রেস নামক যে মিথ্যাচারী শক্তির মিলন, এর বিরুদ্ধে যারাই লড়াই করতে চায় আমরা তাদের সঙ্গে বোঝাপড়া করতে চাই। বিমানবাবুর সংযোজন, কংগ্রেস যখন ওই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চায় তাদের সঙ্গে বোঝাপড়া হয়েছে। এই মালদা উত্তর ও দক্ষিণ দুটি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিয়েছে। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে দক্ষিণ এবং উত্তর কেন্দ্রে ঈশা খানি হন আর মুস্তাক আলমী হন, তাদের পক্ষে জনগণের মধ্যে প্রচার করব। সমঝোতা করে লড়লেও বামেদের ভোট যেভাবে কংগ্রেস প্রার্থীর পক্ষে যায়, কংগ্রেসের ভোট সেভাবে বামেদের দিকে আসে না। রাজ্যে এই চর্চা রয়েছে, আর সেই 2016 সাল থেকে। সেবার বিধানসভা নির্বাচনে আসন রফা করে লড়ে ব্রাহ্মণ সংখ্যায় বেশি কেন্দ্রে প্রার্থী দিয়েছিল, কিন্তু বেশি আসন জিতেছিল কংগ্রেস। আব্দুল মান্নান বিরোধী দলনেতাও হয়েছিলেন কংগ্রেস থেকে। তারপরে ভোট হস্তান্তর বিতর্ক জানানো হয়েছিল। এবারই প্রথম বাংলার লোকসভা নির্বাচনে দুপক্ষ সমঝোতা করেছে। বামেদের তরফে যাতে কংগ্রেস প্রার্থীর জন্য ভোটের কাজ কোনো ঘাটতি না থাকে, সেই লক্ষ্যে বিমানবাবুর বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন
রাজনৈতিক শিবির। দুদফায় পশ্চিমবঙ্গের 38টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। সেই তালিকায় ঠাঁই হয়নি বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের। সোমবার দলের দিনে বিজেপির একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুরু হয়েছিল তার দল ছাড়া জল্পনা। কিন্তু মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাক্ষাৎকার দিয়ে রুদ্রনীল জানিয়েছেন, টিকিট না পেয়ে অভিমান হলেও বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে চলবে তিনি। রুদ্রনীল বলেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কিছুটা প্রত্যাশা ছিল, সেটা এখনো পর্যন্ত না হওয়াতে শরীর থাকলে যেমন খারাপ হয়, মন থাকলেও তেমন খারাপ হবে। রাজনৈতিক ক্ষেত্র দিয়ে তো প্রার্থী হয়ে ওঠা, সেটা তো হয়, এবং লোকসভা ভোটের সময় 7টি বিধানসভাকে কভার করতে গেলে জনপরিচিতির একটা জায়গা থাকে। অবশ্যই তার সঙ্গে থাকে দলের প্রতি ডেডিকেশন এবং দলকে সময় দেওয়া, দলীয় অনুশাসন মেনে চলা। তিনি আরো বলেন, আমি নিজের জীবন জীবিকা সরিয়ে দিয়ে প্রাণ দিয়ে কাজ করেছি। এক্ষেত্রে 38টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, এখনো 4টি বাকি, যার মধ্যে 3টি জেনারেল, ডায়মন্ড হারবার, বীরভূম, আসানসোল এবং ঝাড়গ্রাম। 38 জনের মধ্যে আসতে পারেনি, তাই মন খারাপ হয়েছে।